আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। এ সেট, তার মধ্যে কোন কোন উপাদান বসবে এখানে শর্ত দেওয়া আছে। এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত এবং সেই এক্সকে যদি আমরা বর্গ করি তাহলে সেই বর্গটা 4-এর সমান বা কম হবে। একটু কথাটা বোঝার চেষ্টা করি। এ সেটের অন্তর্ভুক্ত হবে যেই উপাদানগুলো তাদেরকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছি, সেই এক্স পূর্ণ সংখ্যার ভিতর থেকে আসবে। আমরা যদি সেই এক্সকে বর্গ করি তাহলে 4-এর সমান বা কম হবে। তাহলে এই শর্তগুলো যারা মানবে তারাই এ সেটের অন্তর্ভুক্ত হতে পারবে। বি সেট, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, এক্সের মান 5-এর কম। আর সি সেটের অন্তর্ভুক্ত উপাদান তো দিয়েই দিছে 3,5। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলা হলো সি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই যে সি সেট 3,5 এটা তালিকা পদ্ধতিতে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে লেখা রয়েছে। আমাদেরকে বলা হলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য। আপনারা সবাই জানেন সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে আমরা উপাদানগুলোকে নির্দিষ্ট করে না লিখে আমরা শর্তের মধ্যে এদেরকে আটকে ফেলব। অর্থাৎ আমরা এমনভাবে শর্ত প্রদান করব যাতে করে এই শর্ত মানলে এই উপাদানগুলোকেই পাওয়া যাবে। আমরা এমনভাবে শর্ত উপস্থাপন করব যে এই শর্ত যারা যারা মানবে তারা এই উপাদানগুলো, অন্য কোনো উপাদান না। আচ্ছা, তো চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি। আমরা লিখলাম দেওয়া আছে সি ইকুয়াল টু 3,5। সেট গঠন পদ্ধতিতে যদি আমরা সিকে প্রকাশ করতে চাই, আমরা এই 3 এবং 5 দুইটাকেই বলবো এক্স। দুইটাকে কি বলবো? এক্স। যে সি সেটের উপাদানগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে চাই। তো এই যে এক্স এটা হচ্ছে 3, এই যে এক্স এটা হচ্ছে 5, তাহলে এক্সের মান হলো 3, এক্সের মান হলো 5। আচ্ছা, এক্স আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। এই এক্স স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, কারণ দুইটাই ধনাত্মক। তাহলে এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। এক্স বিলংস টু এন। এবার আমরা বলতে পারি এক্স বিজোড় সংখ্যা, দেখেন দুইটাই বিজোড়। এবার বিজোড় বললে তো অনেক সংখ্যা হয়, অনেক সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, 13 অনেক সংখ্যা হয়। তো আমরা এখন শর্ত দিব, আরও শর্ত দিব। এক্সের মান 1-এর বড় 7-এর ছোট, 1-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট বিজোড় সংখ্যা যারা তারা এখানে বসবে। আচ্ছা, 1-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট বিজোড় সংখ্যা কারা? 3 আর 5। তাহলে দেখেন সকল শর্ত মানছে। তাহলে আমরা এই 3 এবং 5কে এই শর্তের মাধ্যমে প্রকাশ করলাম। এটাকেই বলা হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এটাকেই বলা হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। অর্থাৎ এই যে মানগুলো, এরা স্বাভাবিক সংখ্যা, এরা বিজোড় সংখ্যা এবং এরা 1-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট। তো এখন আপনাদের কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি যে এখানে তো এইভাবে করে লিখলেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্সের মান 1-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট, আমরা যদি আরেক রকমভাবে লিখি স্যার, অন্য এক পদ্ধতিতে, এইভাবে করে না লিখে আমি অন্যরকমভাবে লিখতে চাই, কিভাবে করে? স্যার আমি যদি লিখি যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্সের মান 2-এর বড় 7-এর ছোট, স্যার যদি এইভাবে করে লিখি তাহলে কি হবে? হ্যাঁ হবে। তো কত রকমভাবে লেখা যায়। তা আপনি বললেন যে স্যার আমরা লিখলাম এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, এক্স মৌলিক সংখ্যা এবং 2-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট। আচ্ছা, 2-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট এমন মৌলিক সংখ্যা কারা কারা? 3 আর 5। তাহলে এই শর্তগুলো মানলেও কিন্তু এই 3 আর 5ই আমাদের সামনে আসবে। তাহলে আপনি চাইলে এই পদ্ধতিতেও লিখতে পারেন, আপনি চাইলে এই পদ্ধতিতেও লিখতে পারেন, যে কোনো একভাবে করে লিখে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের কাছে যাই। খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে পি অফ বি, এখানে পি অফ বি বলতে পাওয়ার সেট অফ বি, পাওয়ার সেট অফ বি ইউনিয়ন পাওয়ার সেট অফ সি প্রপার সাবসেট পাওয়ার সেট অফ বি ইউনিয়ন সি। এখানে আমাদের একটু খেয়াল করি,
এই যে মাঝখানের চিহ্নটা কি? প্রপার সাবসেট, বাংলায় প্রকৃত উপসেট। এই যে প্রকৃত উপসেটের যে চিহ্নটা, উপসেটের চিহ্ন হচ্ছে এটার নিচে দাগ দেওয়া হয়, আর প্রকৃত উপসেট এটার নিচে কোনো দাগ দেওয়া হয় না। তো এখানে যে প্রকৃত উপসেটের চিহ্নটা দিল, এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা বোঝানো হয় এই চিহ্নটার বাম দিকে যারা বসবে, এই চিহ্নটার ডান দিকে যারা বসবে, তাদের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক হলো বাম দিকে যারা বসবে তাদের সকল উপাদান কি 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 তাদের সকল উপাদান ডান দিকের এখানে আছে, এবং এখানে উপাদান আরো বেশি আছে। কথাটা একটু বোঝার চেষ্টা করি। প্রকৃত উপসেট অর্থাৎ প্রপার সাবসেটের যেই চিহ্নটা, এটার বাম দিকে যারা থাকবে তাদের সকল উপাদান ডান দিকের এখানে থাকবে, এবং এখানে উপাদান আরো বেশি থাকবে। এখানের সব উপাদান কিন্তু এখানে আছে, এবং এখানে উপাদান আরো বেশি আছে। তাহলে আমরা বলতে পারি এখানে উপাদান কম, এখানে উপাদান বেশি, এখানে উপাদান কম, এখানে উপাদান বেশি, এবং এখানের সকল উপাদান এখানের মধ্যে রয়েছে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন অঙ্কটা করে দেখাইতে হবে। আমাদেরকে আগে কি করতে হবে? আমরা এরকমটা বলতে পারি যে, মনে করেন যে এই যে এটা বাম দিকে আছে, এটা ডান দিকে আছে, আমরা এই অংশটার রেজাল্ট বের করব, তারপরে আমরা এই অংশটার রেজাল্ট বের করব। তখন আমরা দেখব যে এটার যে রেজাল্ট বের হইছে সকল উপাদান কি এখানে আছে। তো আমরা মিলায়ে দেখব। যখন দেখব যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক, আমরা বলবো দেখানো হলো। আর মনে রাখতে হবে, প্রশ্ন যখন বলে দেখাও যে, প্রমাণ করো যে, তখন সেগুলো সব সময় সত্য হয়, মিথ্যা হয় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এখন এই অংশটার রেজাল্ট বের করতে গিয়ে আগে বের করতে হবে বি এর মান। বি এর মান তো এখানের মধ্যে সেট গঠন পদ্ধতিতে আছে, উপাদানগুলো বের করা দরকার না? তাহলে আমরা এখন আগে বি সেটের মান নির্ণয় করব। এরপর আমরা যেই কাজটা করব, আমরা দেখেন একটু সিরিয়াল করি আপনাদের একটু সিরিয়ালটা দেখাই। সবার প্রথমে বি সেটের উপাদানগুলো বের করব, তারপর পাওয়ার সেট অফ বি নির্ণয় করব, তারপর পাওয়ার সেট অফ সি নির্ণয় করব, তারপর পাওয়ার সেট অফ বি ইউনিয়ন পাওয়ার সেট অফ সি নির্ণয় করব। এবার আমরা থামবো। তো আমরা এই পুরো অংশটার রেজাল্ট বের করব। ঠিক আছে? এটা বের করে আমরা থামলাম। এবার আমরা আবার এই পাশে চলে আসি। আমরা এই পাশে এসে বি ইউনিয়ন সি আগে বের করব, তারপরে পাওয়ার সেট অফ বি ইউনিয়ন সি বের করব। এবার আমরা এই দুইটার রেজাল্ট মিলাবো। আমরা দেখব এটার যেই রেজাল্ট বের হইছে সকল উপাদান ওখানে আছে, তো ওখানে উপাদান আরো বেশি আছে, তো এগুলো আমরা মিলাবো। চলেন, তাহলে এই ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। তাহলে দেখেন বি সেটের শক্তি সেট, সি সেটের শক্তি সেট, এই দুইটা শক্তি সেটের ইউনিয়ন। ওকে, বি ইউনিয়ন সি, এটার যেই রেজাল্ট তার শক্তি সেট। চলেন আমরা অঙ্কটা করে ফেলি এখন। আশা করি আপনারা ধারাবাহিকতাটা বুঝে গেছেন। অঙ্কটা কঠিন না, কিন্তু অঙ্কটা কঠিন না, শুধু এই ধারাবাহিকতাটা আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা বি সেটের উদ্দীপকে যেই তথ্য দেওয়া আছে সেটা লিখলাম, সি সেট লিখলাম। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n 1 2 3 4 ডট ডট ডট, বিজোড় সংখ্যার সেট 1 3 5 ডট ডট ডট। এখানের মধ্যে 2n - 1 কেন লিখলাম? এটা দ্বারা মূলত আমরা বোঝাতে চাচ্ছি যে 2n - 1 এটা ব্যবহার করলে আমরা বিজোড় সংখ্যাগুলোকে পাবো। 2n - 1 এটা ব্যবহার করলে আমরা বিজোড় সংখ্যাগুলো পাবো। আমরা যদি n বলতে 1 বসাই, তাহলে 2 একে 2, 1 বিয়োগ করলে 1। n এর মান যদি 2 বসাই, 2 দুগুণে 4, 1 বিয়োগ করলে 3। যদি n এর মান 3 বসাই, 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে 2n - 1 ব্যবহার করে আমরা বিজোড় সংখ্যা পাবো। বিজোড় সংখ্যা কেন লিখলাম? কারণ বি এর ভিতরে বিজোড় সংখ্যা বসবে। তো এখন দেখেন আমাদের এখানের মধ্যে বলল যে বি সেটের মধ্যে কারা বসবে? স্বাভাবিক সংখ্যা বসবে, এবং তারা বিজোড় সংখ্যা হবে, এবং তারা 5-এর চাইতে ছোট হবে। তাহলে এক কথায় বলেন 5-এর চাইতে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো 5-এর চাইতে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 আর 3। 1 আর 3 স্বাভাবিক সংখ্যা, 1 আর 3 বিজোড় সংখ্যা, 1 আর 3 5-এর চাইতে ছোট, সব শর্ত মানছে। আচ্ছা, তাহলে আমরা বি সেটের উপাদানগুলো পেয়ে গেলাম। এবার আমরা বি সেটের শক্তি সেট বের করব, পাওয়ার সেট অফ বি। আচ্ছা, তো 1, 3 শক্তি সেট যখন বের করি, সবার প্রথমে একটা
আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। এরপর আমরা যেই কাজটা করি, একটা উপাদান লিখলাম 1, তাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এবার আরেকটা উপাদান 3, তাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এবার দুইটা উপাদানকে একসঙ্গে লিখলাম 1,3। এবার আমরা ফাঁকা সেট লিখলাম। শুরুতে যেমন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, একদম শেষেও সেকেন্ড ব্র্যাকেট দিব। মনে রাখতে হবে পাওয়ার সেটের বেলায় এরা প্রত্যেকে কিন্তু এক একটা উপাদান। ভাইয়া সবাই একটু খেয়াল করেন, মনে রাখতে হবে পাওয়ার সেটের বেলায় এরা কিন্তু প্রত্যেকে এক একটা উপাদান। এই যে খেয়াল করে দেখেন, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা আমরা সাধারণত কি করি, সেকেন্ড ব্র্যাকেটের মাঝে উপাদানগুলোকে রাখি। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদের সবাইকে আটকাইলাম কেন? কারণ এটা নিজে একটা উপাদান, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, এমনকি ফাঁকা সেট এটাও উপাদান। এই মুহূর্তে বি সেটের শক্তি সেট যখন আমরা নির্ণয় করলাম, ওই ফাঁকা সেটটাও এখন উপাদান হিসাবে গণ্য হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাওয়ার সেট অফ বি নির্ণয় করলাম, একই সিস্টেমে পাওয়ার সেট অফ সি নির্ণয় করে ফেলবো। এবার আমরা পাওয়ার সেট অফ বি ইউনিয়ন পাওয়ার সেট অফ সি নির্ণয় করবো। দেখেন ধারাবাহিকতা ঠিক আছে তো? ধারাবাহিকতা ঠিক আছে তো? বি পাওয়ার সেট অফ বি পাওয়ার সেট অফ সি। এখন আমরা পাওয়ার সেট অফ বি ইউনিয়ন পাওয়ার সেট অফ সি। পাওয়ার সেট অফ বি এর মানগুলো লিখলাম, ইউনিয়ন চিহ্ন দিলাম, পাওয়ার সেট অফ সি এর মানগুলো লিখলাম। ইউনিয়ন মানে কি? কেউই বাদ যাবে না, সবাইকে লিখতে হবে। ইউনিয়ন সবাইকে লিখতে হবে। তাহলে 1, 3, 1,3 ফাঁকা সেট, 3 লেখা হয়েছে, 5 লিখব, 3,5 লিখব, ফাঁকা সেট লেখা হয়েছে, সবাইকে আমরা লিখে ফেললাম। আমরা ওই যে দুই পক্ষ, বাম দিকের একটা পক্ষ, ডান দিকের একটা পক্ষ, বাম দিকের এই পক্ষটাকে আমরা 1 নং সমীকরণ লিখলাম। বাম দিকের পক্ষটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। যেহেতু এখানের মধ্যে মাঝখানে সমান চিহ্ন ছিল না, এই জন্য আমরা আর ওই বাম পক্ষ ডান পক্ষ দিলাম না। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, আমরা এদের মধ্যে তুলনা করব। শেষ, বাম দিকের কাজ শেষ। এবার ডান দিকের কাজ। ডান দিকের কাজ বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি রেজাল্ট কত আসে? 1, 3, 5। তাহলে বি ইউনিয়ন সি এইটা। এখন আমরা বি ইউনিয়ন সি এর পাওয়ার সেট বের করব। বি ইউনিয়ন সি এর পাওয়ার সেট নির্ণয় করব। তাহলে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরম্ভ করি। 1, 3, 5, 1,3, 1,5, 3,5, 1, 3, 5 ফাঁকা সেট। আর শুরুতে যেমন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, একদম শেষেও সেকেন্ড ব্র্যাকেট দিব। এটা হচ্ছে 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা আসেন আমরা এখন একটু মিলাই। এই যে বাম দিকে যেই অংশটা ছিল আমরা তাদেরকে বললাম 1 নং সমীকরণ, ডান দিকে যেই অংশটা ছিল তাকে আমরা বললাম 2 নং সমীকরণ। একটু মিলাই তো। বাম দিকের এই যে 1, 3, 5, 1,3, 3,5 ফাঁকা সেট, এটা কি 2 নংয়ে আছে? 1, 3, 5, 1,3, 3,5 ফাঁকা সেট আছে। তাহলে বাম দিকের অংশতে যা উপাদান আছে সকল উপাদান ডান দিকের অংশটাতে আসছে, এবং ডান দিকের অংশটাতে উপাদান আরো বেশি আছে। বাম দিকের সকল উপাদান ডান দিকের এই অংশতে আছে এবং উপাদান আরো বেশি আছে। সেই ক্ষেত্রে বাম দিকের অংশটাকে ডান দিকের অংশের প্রপার সাবসেট, প্রকৃত উপসেট বলতে পারি। কারণ প্রকৃত উপসেটের মধ্যে উপাদান একটা হইলেও কম থাকবে। প্রকৃত উপসেটে উপাদান একটা হইলেও কম থাকবে। তাহলে ডান দিকের এই অংশতে যেই কয়টা উপাদান আছে তার চাইতে বাম দিকের অংশতে উপাদান কম আছে। ডান দিকের অংশতে যেই কয়টা উপাদান আছে বাম পাশের অংশতে এর চাইতে উপাদান কম আছে। এই জন্য এটাকে আমরা বলবো প্রপার সাবসেট। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে 1 ও 2 নং থেকে আমরা এই সম্পর্কটা পাই। এই যে একটু খেয়াল রাখবো কিন্তু, এই যে চিহ্নটার দিকে খেয়াল রাখবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, চিহ্নটার দিকে আমরা খেয়াল রাখবো। তাহলে আমাদেরকে তারা বলছিল দেখাও, আমরা লিখে দিলাম, দেখানো হলো। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটারও সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে s = x, y, মানে প্রথমে x বসবে তারপরে y বসবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এবার বলল x এর মান কোথা থেকে আসবে? x এর মান a এর ভিতর থেকে আসবে। y এর মান কোথা থেকে আসবে? y এর মান a এর ভিতর থেকে আসবে। x এর মানও a এর ভিতর থেকে, y এর মানও a এর ভিতর থেকে। x এর মান y এর মান দুইটা মানই a এর ভিতর থেকে আসবে। এই যে a, এই যে a,
এটার ভিতর থেকে আসবে এবং এই সম্পর্কটা তারা বজায় রাখবে। কি সেই সম্পর্ক? y ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, y ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এর ভিতর থেকে এক্সের যেই মান নিব এখানে বসাবো, ক্যালকুলেশন করব, যেটা পাবো সেটা y এর মান বসাবো, দেখব y এর মান যেটা আসলো সেটাও এর ভিতরে আছে। তো আমরা এর ভিতর থেকে একটা মান নিয়ে এসে এক্স এর মান হিসেবে বসাবো, ক্যালকুলেশন করব, যেই রেজাল্ট আসবে সেটা y এর মান, y এর মানটা বসাবো, আমরা দেখব y এর মান হিসেবে যাকে বসাইলাম সে এর ভিতরে আছে। তো অর্থাৎ দুইটা মানই যেন এর ভিতর থেকে আসে, তারাই শর্ত মানবে, তারাই বসবে। এই শর্তগুলো মানার পরে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমাকে ডোমেন বের করতে হবে। এই এর ডোম নির্ণয় করতে বলা হয়েছে, ডোম মানেই ডোমেন, ঠিক আছে, ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। আগে বলি এই যে উদ্দীপক থেকে কিন্তু আমরা এই এটাকে নিয়ে যাব, এই যে এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 4। তাহলে আমরা এখন এখানের মধ্যে লিখলাম যে এস ইকুয়াল টু, আমরা সেই শর্তটা প্রশ্ন থেকে নিয়ে আসলাম, উদ্দীপক থেকে আমরা লাইনটা নিয়ে আসলাম। এখন পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য, ধনাত্মক সংখ্যা, ঠিক না? পূর্ণ সংখ্যার সেটের মধ্যে কারা কারা বসবে? ঋণাত্মক সংখ্যাগুলো, শূন্য, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যাগুলো। তো এক্স এর মান 0 দিয়ে আরম্ভ করি, তাহলে এবার 0কে স্কোয়ার করি, 0 হয়, 4-এর চাইতে ছোট, ওকে ফাইন, ঠিক আছে। এক্স এর মান +1 -1 দুইটা একসঙ্গে নেই, তাহলে আমাদের লাইনটা বাঁচবে, সময়টা বাঁচবে। বলবেন দুইটা একসঙ্গে কেন নিচ্ছেন, কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না, কেন? এই কারণে হবে না যে স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে সমস্যাটা হচ্ছে না। যদি স্কোয়ার না থেকে এখানের মধ্যে পাওয়ার হিসাবে বিজোড় সংখ্যা থাকতো, পাওয়ার হিসাবে বিজোড় সংখ্যা থাকতো, তাহলে সমস্যা হয়ে যেত। কেন? কারণ +1 তাকে আপনি পাওয়ার কিউব করেন 1 পাবো, -1 তাকে পাওয়ার কিউব করেন -1 পাবো, রেজাল্ট কিন্তু ভিন্ন, রেজাল্ট ভিন্ন। তাহলে পাওয়ার যখন বিজোড় থাকে তখন ধনাত্মক সংখ্যার এক রকমের রেজাল্ট, ঋণাত্মক সংখ্যার আরেক রকমের রেজাল্ট, ভিন্ন ভিন্ন। তখন আমাকে লাইন আলাদা আলাদা করেই লিখতে হবে। কিন্তু যখন পাওয়ারটা জোর থাকে, পাওয়ারটা জোর, -1কে স্কোয়ার করব তাও 1, মানে +1কে স্কোয়ার করলেও 1, -1কে স্কোয়ার করলেও 1, একই রেজাল্ট। +2 তাকে স্কোয়ার করলেও 4, -2 তাকে স্কোয়ার করলেও 4, একই রেজাল্ট, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এক্সের মান +-1 নিলাম, স্কোয়ার করলাম, 1 হয়, 4-এর সমান বা ছোট, এটাও ঠিক আছে। এক্সের মান +-2 নিলাম, স্কোয়ার করলে 4 হয়, এটা 4-এর ছোট বা সমান, এটাও ঠিক আছে। এক্সের মান +-3 নিলাম, স্কোয়ার করলে 9 হয়, এটা 4-এর সমান বা ছোট না, 4-এর সমান বা ছোট না, তাহলে এটা বাদ। এখন আমরা যতই সামনে আগাবো শর্ত বারে বারে ভঙ্গ করবে। আমি এক্সের মান +-4 নিব, তাহলে হবে 16, শর্ত ভঙ্গ করবে। এক্সের মান +-5 নিব, শর্ত ভঙ্গ করবে। যতই সামনে আগাবো শর্ত ভঙ্গ করবে, তাহলে আর নেওয়ার দরকার নাই। তাহলে আমরা দেখলাম এক্সের মান -2, -1, 0, 1, 2, মানে ঋণাত্মক, শূন্য, আবার ধনাত্মক। -2, -1, 0, 1, 2 এরা হচ্ছে এ এর অন্তর্ভুক্ত, এরা হচ্ছে এ এর অন্তর্ভুক্ত। আমরা অবশেষে এ সেট পাইলাম, অবশেষে আমরা এ সেটটা খুঁজে পেলাম। এখন আমরা যেই কাজটা করব, আমাদের অন্যটার মধ্যে যেই সম্পর্ক দেওয়া ছিল, একটা শর্তটা দেওয়া ছিল y ইকুয়াল টু √4 - x স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের মনে আছে তো এক্স এর মান কোথা থেকে আসবে? এ এর ভিতর থেকে। ওয়াই এর মানও কোথা থেকে আসবে? এ এর ভিতর থেকে। আচ্ছা, তো আমরা এখন এ এর ভিতর থেকে একটা মান নিয়ে এসে বসাই দিব, এ এর ভিতর থেকে -2 নিয়ে এসে এখানে বসাই দিব বইলা। আমরা এ এর ভিতর থেকে মান নিয়ে এসে বলবো এটা এক্স এর মান, যেটা খুশি এ এর ভিতর থেকে যেই মান খুশি আপনি নিয়ে আসেন, বলবেন এটা এক্স এর মান, বসাই দেন, ক্যালকুলেশন করেন, ওয়াই এর মান আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন আমরা ক্রমান্বয়ে বসাই। আমরা যদি এক্স এর মান 0 বসাই, এক্স এর মান 0, এ এর ভিতর থেকে 0কে নিয়ে আসলাম এক্স এর মান হিসেবে। এবার তাহলে আমরা এখানে 0 বসাবো, তাহলে 0 স্কোয়ার মানে 0, তাহলে 4 থেকে 0 মাইনাস করলে 4 হয়, √4 মানে 2। তাহলে এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন 2। প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন 2। আচ্ছা, এক্স এর মান 0, সে তো এ এর ভিতর থেকেই আসছে,
ওয়াই এর মান যে 2 হইল, এই 2 কি এ এর ভিতরে আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে। এক্স এর মান 0, সেও এ এর ভিতরে আছে। ওয়াই এর মান 2, সেও এ এর ভিতরে আছে। তাহলে উভয় শর্ত মানছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স এর মান 0, ওয়াই এর মান 2, এই যে 0,2, এক্স এর মান 0, ওয়াই এর মান 2, এবং এরা এস এর অন্তর্ভুক্ত। কারণ এই শর্তটা যারা মানবে, এই শর্তটা যারা মানবে এবং এক্স এর মান এ এর ভিতর থেকে, ওয়াই এর মান এ এর ভিতর থেকে যারা আসবে, তারা এস এর অন্তর্ভুক্ত হবে, তারা এস এর অন্তর্ভুক্ত হবে। আমি আরেকবার একটু প্রশ্নটা দেখাই নিয়ে আসি। এই যে এস এর অন্তর্ভুক্ত হইতে হইলে এই শর্তগুলো মানতে হবে। তাহলে এক্স আসবে এ এর ভিতর থেকে, ওয়াই আসবে এ এর ভিতর থেকে, এবং মানগুলো এখানের মধ্যে বসবে। তারপরে আমি তাদেরকে এইভাবে করে লিখবো, এই যে এইভাবে করে লিখবো, বলবো এস এর অন্তর্ভুক্ত। তাহলে ওই হিসাবেই লিখলাম আমরা এখানের মধ্যে। এক্স এর মান 0 বসাইলে ওয়াই এর মান 2 আসে, তাহলে 0,2 এস এর অন্তর্ভুক্ত। এবারে এক্স এর মান +-1 বসাই দিলাম। এই যে +-1 কিন্তু এ এর অন্তর্ভুক্ত, এই যে +-1 এ এর অন্তর্ভুক্ত। এক্স এর মান ওখান থেকে নিয়ে আসলাম, বসাই দেন। +-1কে স্কোয়ার করলে 1 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, √3। এখন কথা হচ্ছে এক্স এর মান +-1 না হয় এ এর ভিতর থেকে আসলো, কিন্তু ওয়াই এর মান যে √3, এটা তো এ এর অন্তর্ভুক্ত না। ওয়াই এর মান যে √3, এটা তো এ এর অন্তর্ভুক্ত না। দেখেন এ এর ভিতরে কি √3 আছে? এ এর ভিতরে নাই। তাহলে যেহেতু এ এর ভিতরে √3 নাই, তাহলে আমরা বলবো যে প্রথমে -1, √3 এটা এস এর অন্তর্ভুক্ত না। আবার +1 √3 এটাও এস এর অন্তর্ভুক্ত না। আপনারা বলবেন স্যার বুঝলাম না লেখাটা, আসেন একটু বুঝাই দিই। ভাইয়া আমি এক্স এর মান যদি আলাদা আলাদা করে লিখতাম, তাহলে আমি প্রথমে কি লিখতাম? -1, এক্স এর মান -1, হ্যাঁ এই যে এটা বাদ, এক্স এর মান -1 লিখতাম। -1 দিয়ে আমি ক্যালকুলেশন করতাম, রেজাল্ট এটাই পাইতাম। তাহলে -1, √3। এরপর আমি এক্স এর মান +1 দিয়ে আমি চেক করতাম, এক্স এর মান +1 বসায় চেক করতাম, রেজাল্ট এটাই আসতো। তাই আমি এটা এখন ভেঙে ভেঙে দেখাইলাম। এক্স এর মান -1 নিলাম, ওয়াই এর মান √3, এক্স এর মান +1 নিলাম, ওয়াই এর মান √3। কিন্তু দুইটার একটাও তো শর্ত মানে নাই, কারণ -1 নেন আর +1 নেন, ওয়াই এর মান তো √3, আর √3 তো এ এর ভিতরে নাই, তাহলে এস এর অন্তর্ভুক্ত হতে পারবে না। কোনো একটা শর্ত যদি ভঙ্গ করে, তারা ওই এস এর ভিতরে আর প্রবেশ করতে পারবে না। তাহলে শুধু এটাই শর্ত মানছে, শর্ত এই যে এরা মানে নাই। এখন আসেন এক্স এর মান +-2 নেই, এই যে এটা তো নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম। এখন এই -2 আর +2 বাকি, -2 আর +2 বাকি, -2 আর +2 বাকি, নিলাম, বসাই, ক্যালকুলেশন করলাম, 0 আসে। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যখন +2 বসাবেন এক্স এর মান, ওয়াই এর মান আসবে 0। আচ্ছা এক্স এর মান +2 এই যে এখানে আছে, আর ওয়াই এর মান 0 আছে, ও শর্ত মানছে, শর্ত মানছে। এক্স এর মান -2 এখানে আছে, ওয়াই এর মান 0 এখানে আছে, শর্ত মানছে। এই তো, তাহলে আমরা আবার পাইছি শর্ত মানছে। -2, 0, এক্স এর মান -2, ওয়াই এর মান 0, এরা এস এর অন্তর্ভুক্ত। এক্স এর মান +2, ওয়াই এর মান 0, এরা শর্ত মানছে, এস এর অন্তর্ভুক্ত। তাহলে মোট কথা কারা কারা শর্ত মানছে? 0,2 শর্ত মানছে, -2, 0 শর্ত মানছে, 2,0 শর্ত মানছে। তাহলে এদেরকে আমরা এখন লিখে দিব এস = সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এদের সবাইকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখব। 0,2 ফার্স্ট ব্র্যাকেট, 2,0 ফার্স্ট ব্র্যাকেট, -2,0 ফার্স্ট ব্র্যাকেট, এদেরকে লিখে দিব ঠিক প্রশ্নে যেভাবে করে লিখছিল। এই যে দেখেন, এই দেখেন, এই যে এস = সেকেন্ড ব্র্যাকেট, আর উপাদানগুলো বসবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, মনে আছে? সেকেন্ড ব্র্যাকেট ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স, ওয়াই, ঠিক ওই হিসাবেই কিন্তু আমরা এদেরকে বসাইছি। এস = সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপাদানগুলো লিখলাম। এখন আমাদেরকে বলছে ডোমেন নির্ণয় করো। ডোমেন কি? অন্যয়গুলোর প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। তাহলে প্রথম উপাদান 0, প্রথম উপাদান 2, প্রথম উপাদান -2। এই যে অন্যয়টা, এই অন্যয়ের প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান। তাহলে 0, 2, -2, এরা হচ্ছে ডোমেন, এরা হচ্ছে ডোমেন। তাহলে এই এস এর ডোমেন হচ্ছে -2, 0, 2, ঠিক আছে? ওকে ফাইন, একটু সিরিয়াল করে লিখলো আর কি। এরাই কিন্তু, আমি আবারও দেখাই দিই যাতে করে কোনো কনফিউশন না থাকে। এই যে 0, 2,
-2। ঠিক আছে, ডোমেনগুলো। তাহলে আমাদেরকে এই যে গ নাম্বার প্রশ্নে যা বললো সেটার আমরা সমাধান করে ফেললাম। এরই মাধ্যমে চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থীরা, ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।